সকল গৃহবধূদের জন্য একটা ইন্সপিরেশন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপার স্টক আমার জীবনের সেরা টপার স্টক হতে চলেছে। আজকে যার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো, আজকে সেটা সকল গৃহবধূদের জন্য একটা ইন্সপিরেশন। সকল হেরে যাওয়া, যারা ভাবছো আমার দ্বারা আর জীবনে কিছু হবে না, আমি পারলাম না, আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে, সেই শেষ থেকে শুরু হওয়ার লড়াইয়ের গল্প। গল্প নয়, এক জ্বলন্ত বাস্তব। এবং আজকে সেই বাস্তবতার সঙ্গে আমি তোমাদের পরিচয় করাবো। আজকের এই দিনটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, এবং আজকে যার সাথে পরিচয় করাবো তার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল সে একদিন পারবে। প্রতিনিয়ত আমি বলতাম, তুমি চেষ্টা চালিয়ে যাও, আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। অবশেষে পেরেছে জয়শ্রী। সেই হার না মানা ব্যক্তিটির নাম জয়শ্রী। জয়শ্রী আমার এখনো মনে পড়ে 2018 সালে অফলাইন ক্লাস, সেখান থেকে, তাই তো জয়শ্রী? আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ স্যার। তারপরেও অফলাইন ক্লাস, পরবর্তীতে বিএসএসসিআই এর উত্থান, সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এবং অবশেষে আজকে জয়শ্রী কিন্তু সফল। ঠিক আছে, তো সকলের সামনে পরিচয় করিয়ে দিই জয়শ্রীর সঙ্গে। 2013 সালে প্রথম স্বপ্ন দেখা, 2013 থেকে আজ 2025, 12 বছরের উত্থান পতনের মধ্যে দিয়ে সমস্ত কিছু ছেড়ে দেওয়া, এমএড পাস করে এডুকেশনে চলে যাওয়া, সেখান থেকে আবার সংস্কৃতে ফিরে আসা, বিয়ে, বাচ্চা, বিবাহিত জীবন, সংসার, সমস্ত কিছুকে সামলে স্বপ্ন দেখেছে, স্বপ্ন পূরণ করেছে। জয়শ্রী, কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। মানে কতবার যে পরীক্ষা দিয়েছি, বারবার ওই ফেলিওর হয়ে আবার মনে হচ্ছে না আমি আবার পারবো বলে আবার চেষ্টা করেছি। তারপরে আপনাদের সেন্টারে ভর্তি হওয়ার পরে আপনাদের সব স্যারেদের তো বিভিন্ন ইন্সপিরেশন টক পেয়ে, সেগুলো তো আমাকে খুব করতো, ইন্সপায়ার করতো। আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ, একটা সংসারী মানুষ হয়েও আবার কিছু করা যায়। আপনারা সবসময় বলেছেন হ্যাঁ, সবসময় যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানো যায় যদি মনের ইচ্ছাটা থাকে। একেবারেই আমরা সব গল্পটাই শুনবো। জয়শ্রীকে একটু জানাতে বলবো, 2013 সাল থেকে 2025 এই যে জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ স্যার, 13 সালে আমি যখন বিএড করি, বন্ধুরা সবাই ফর্ম ফিল আপ করছে দেখে আমিও করেছিলাম সংস্কৃতে। একবার পরীক্ষা দিয়েছিলাম। তখন কি বলবো, পড়া বই কিনে শুধু বেদ চ্যাপ্টারটাই শেষ করতে পারিনি যেন। মানে এত মনে হয়েছিল যে এত পড়া। তারপর থেকে আবার এমএড করতে চলে যাই 14 সালে। তখন আবার হচ্ছে মনে হলো যে এডুকেশনের এগোবো, এডুকেশনের সাবজেক্টটা নিয়ে। তখন পরপর দুবার দিয়েছিলাম এডুকেশনে। তারপর আবার নিজের সাবজেক্টটাকে আর করতে পারিনি, সেই সাবজেক্টের টানে আবার ফিরে এসেছি। আবার কয়েকবার পরীক্ষা দিলাম। একটু পরে কথা বলছি। তারপর হচ্ছে আবার 16 সালে আমার বিয়ে হয়ে গেল। মানে বাড়ি থেকে প্রেশার দিল যে বিয়ে করতে হবে, বয়স হয়েছে। এবার তারপরে বিয়ে হওয়ার পর 2 বছর পরে আবার আমার হলো, বেবি আসলো। এবার তাকে নিয়ে সেই দিকে সময় দিতে দিতে, সংসারের দিকে সময় দিতে দিতে পড়াশোনাটা প্রায় একদম মলিন হয়ে গেছিল বলতে পারি। তারপর আবার হঠাৎ দেখলাম না হচ্ছে, এত যে পরিশ্রম করে এমএড করলাম, এমএ করলাম, এগুলো সব কি বৃথা যাবে? তারপর 18 সালের ওই যে পড়া, নেট কোচিং নিয়েছিলাম, সেটা আমার খুব সবসময় মনে হয় স্যারেদেরকে তো সাফল্যটা দেখাতেই পারলাম না। তাদের এত পরিশ্রম আর নিজের পরিশ্রম, সেই পড়াগুলো একদম কি বিফলে যাবে বলে আবার শুরু করলাম। ওই বাচ্চা সামলে, সংসার সামলে যতটা সময় ধরে রেখেছিলাম, কখন ওই পরীক্ষা দিচ্ছি, ফর্ম ফিল আপ করছি, কিছু নাম্বারের জন্য হচ্ছে না, বারবার ওই ফেলিওরটাই চোখে পড়তো যে অল্প কিছুর জন্য হচ্ছে না। তারপর পরীক্ষার আগে আপনারা যখন ওই মক টেস্টটা শুরু করলেন, ওই মক টেস্টটা আমার কিন্তু দারুণ কাজে লেগেছে। মানে একদম সায়েন্টিফিক ওয়েতে যে পর পড়া, আর সেটা আমি সবসময় চেষ্টা করতাম যে একটা টাইমে, আপনারা যে টাইমটা দিতেন সেই টাইমের মধ্যে পরীক্ষাটা অবশ্যই দেব, যাতে র্যাঙ্কটা আমার চোখে আসে যে আমি কোথায় আছি, আমার মানে এটা কোথায়, অবস্থানটা কোথায় আছে, আমি কি সবার পেছনে আছি
না আমি মোটামুটি ফার্স্টে যে টপার 10 আছে তার মধ্যে থাকতে পারছি। মানে সবসময় চেষ্টা করতাম যে সব অ্যান্সার গুলো আমি দেবো। হয়তো সেটা সম্ভব হতো না, কোশ্চেন তো বেশ ভালোই কিন্তু টাফ হতো। সেই টাফ কোশ্চেন হয়েছিল বলেই হয়তো এই পাসটা করতে পেরেছি। যে যত কঠিন প্রশ্ন হতো তত মনে হতো যে আরো খুঁটিয়ে পড়তে হবে। সেইভাবে পড়ে পড়েই আজ এই সাফল্যটা এসেছে। মক টেস্টটা সত্যি দারুণ ছিল, ওটার জন্য একদম মিরাকেল হয়ে গেছে। আমার এখনো মনে আমি পড়ছে যে লাস্ট মার্চে যখন আমাদের সম্বর্ধনা দেওয়া হয়, তখন তুমি তোমার মেয়েকে নিয়ে এসেছিলে, ঠিক আছে, এবং তখন বোধহয় অ্যাডমিশন টু পিএইচডি হয়েছিল, তাই তো? তখন গত বছর। একদম শেষ পর্যায়ে এখনো মনে পড়ে, আহ তখন বলছে জয়শ্রী আমাকে যে স্যার হবে তো, কি হবে? আমি বলেছিলাম যে প্রথম ধাপটা তো হলো, নিশ্চয়ই হবে, হবেই। এবং ভালো লাগছে আজকে খুব, ঠিক আছে, যে এত সংসার প্রতিকূলতার মধ্যে থেকেও জয়শ্রী আজকে সফল, নেট পেয়েছে। তো জয়শ্রী, এই প্রতিকূলতা, সংসারের মধ্যে থাকলে পড়াশুনো করা যায় না, সাংসারিক চাপ, একটা বাড়ির দিক থেকে প্রেশার থাকে, অনেক পরিবারই ঠিক ভালো চোখে দেখে না যে বৌমা পড়াশুনো করছেন। তো এই সবটা কিভাবে সামলেছেন, যদি এই পরিস্থিতিটা একটু বলেন। কারণ আমার মনে হয় শুধু একটা জয়শ্রী নয়, নীরবে নিভৃতে এরকম হাজারো জয়শ্রী পশ্চিমবঙ্গের বুকে কাঁদছে, পড়তে চাইছে কিন্তু সুযোগ পাচ্ছে না, সবার চোখ এড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না। জয়শ্রীর চোখ থেকে জল পড়ছে, আমি দেখতে পাচ্ছি। তো যদি তোমার সেই মানে কিভাবে এই অসাধ্যটাকে সাধন করেছো, যদি একটু শেয়ার করো তাদের সাথে, সকলের সাথে, জয়শ্রী। স্যার আসলে সত্যি মানে শাশুড়ি থেকে তারপরে বাড়ির সবাই খালি সবসময় মনে করতো এ শুধু পড়েই চলেছে, কিছু পারছেই না, কোনো পরীক্ষায় পাস করছে না। মানে বিপিএসসি তে যেমন রিটিনে পাস করলাম, কিন্তু তারপরে তো পরের স্টেপটা হচ্ছে না, স্টেট দিলাম। মানে এইরকম রিটিন হয়তো পাস করে আছি, ইন্টারভিউটা হচ্ছে না। যেমন সেটে আমি ফার্স্ট পাস করি, সেটে পাস করেছিলাম 24 ফেব্রুয়ারিতে ফার্স্ট রেজাল্ট আছে। মানে ফার্স্ট সাকসেস ওর সাকসেস ওটা ছিল আমার, এটা সেট। তারপরে আমি নেটটা পেলাম, নেটের ওই অ্যাডমিশন টু পিএইচডিটা। তারপর হচ্ছে আজ হচ্ছে এটা পেলাম পুরো মানে কি বলবো, মানে প্রফেসর হওয়ার এটা। হুম। তো ওদের কাছে সবসময় মানে পাড়াতে বেরোলেও বলতো তুমি এখনো পড়াশোনা করছো? মানে মেয়েকে নিয়ে স্কুলে হয়তো দিতে যাচ্ছি, হয়তো বললাম যে না আমার গিয়ে তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে, আর তারপরে আমার পড়াশোনা আছে, নিজের কাজ আছে। তা এখনো তুমি পড়াশোনা করবে? তো আর কতদিন পড়াশোনা করবে? মানে ওই চুপচাপ শুনে চলে আসি। তারপরে বাড়িতে তো হচ্ছে যেহেতু আমাকে কাজ করতে হবে, কাজের লোক আমি নিজেই রাখিনি, নিজের কাজটা নিজে করারই চেষ্টা করি। সেই জন্য কি করতাম, ভোরবেলা আমি অ্যালার্ম দিয়ে রাখতাম, ভোরবেলা উঠে পড়াশোনা করতাম। তারপরে আমার টাইম যেমন 7টা থেকে সংসারের কাজ শুরু হয়, সেই রকম সবার সঙ্গেই কাজ আমি শুরু করতাম। তারপরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আবার হচ্ছে সবকিছু কাজ গুছিয়ে, যাতে না কেউ কিছু বলতে পারে, সবকিছু কাজ গুছিয়ে আবার ওই দুপুর বেলাটা, মানে সবাই যখন রেস্ট নিত সেই সময়টা আমার হচ্ছে মানে কি বলবো পড়ার সময়, মানে সবচেয়ে মানে সুবর্ণ সময় সেটা আমার কাছে। রাত্রিবেলা আপনাদের মক টেস্ট যখন দিতাম, মানে টাইমে দেওয়ার জন্য মনে হতো যে রাত্রিবেলা পড়ি তো কি আছে, সারা রাত্রি জেগে হয়তো ভোর 4টে পর্যন্ত ওই মক টেস্ট দিচ্ছি, সারা রাত্রি পড়ে কমপ্লিট করে সিলেবাসটা, তারপর হচ্ছে 4টের সময় হয়তো পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আবার হয়তো মেয়ের জন্য সকাল সকাল 6টায় উঠে পড়লাম, মানে ঘুম ভালো করে হতো না। এইভাবে আমি যখন সবাই ঘুমায় সেই নিভৃতে আর কি আমার প্রিপারেশন চলতো, এইরকম অসাধারণ। আমার জার্নিটা এইরকম ছিল। সত্যি চোখ দিয়ে জল চলে আসছে এটা দেখে। মানে নিজের, সকলে যখন রেস্ট নিচ্ছে, নিজের রেস্টের কথা না ভেবে স্বপ্ন পূরণের জন্য লড়ছে জয়শ্রী, ঠিক আছে? তো হ্যাটস অফ, আমি কুর্নিশ জানাই তোমার এই লড়াইকে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি একেবারে অন্তর থেকে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে জয়শ্রীর মতো হাজারো জয়শ্রী পশ্চিমবঙ্গের বুকে
কাঁদছে নীরবে নিভৃতে। তারা প্রত্যেকে সফল হোক, প্রত্যেকে এগিয়ে চলুক, প্রত্যেকে ইন্সপিরেশন হয়ে উঠুক, আমি এই কামনা করি। তো জয়শ্রী, আপনি কখনো স্যার ক্লান্ত আগের বারে লাগেনি? ক্লান্ত লেগেছে, কখনো মনে হচ্ছে এতবার ফেলিওর হচ্ছি, মানে কেঁদে উঠছি, ভগবানের কাছে বলেছি ঠাকুর আর কতদিন এইভাবে পরিশ্রম করতে থাকবো, এইভাবে আমার কি এটা কি জার্নিটা চলতেই থাকবে, শেষ হবে না? মানে চুপচাপ শুয়ে শুয়ে অজরে কাঁদছি, এরকম হতো। ক্লান্ত হতো এই যে নেটের আগে পর্যন্ত, মানে আমি কি করতাম, ওই যে দুপুরবেলা মেয়েকে পাঠিয়ে দেবে বসতাম গাছ ছেড়ে, মানে ওই চেয়ারে বসলাম তো সেই একদম মেয়ে এলো, তারপরে তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার বসা, মানে একদম সন্ধ্যে পর্যন্ত চলতে থাকতো। আবার সন্ধ্যেবেলা তো ওকে হোমওয়ার্ক করাতে বসাতে হবে, তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিবেলা তারপরেও চেষ্টা করতাম যে পড়ার, মানে কষ্ট হতো, যেন কোমরের ব্যথা হতো, তবুও সেই মানে কি বলবো, আমাকে পেতেই হবে, এইবারে সাকসেস পেতেই হবে। সেই আমি 2025টাকে টার্গেট করেছিলাম যে এইবার আমি আর হারবো। খুব ভালো। আচ্ছা, বিএসএসসিআই কতটা তোমার এই জার্নিতে তোমাকে মানে একাডেমিক দিক থেকে সাপোর্ট দিতে পেরেছে জয়শ্রী? অনেকটাই দিয়েছে স্যার আপনাদের। আমার ফার্স্ট পেপারটা অনেকটা উইকনেস ছিল, মানে সাবজেক্টটা শেষ করতে গিয়ে না ফার্স্ট পেপারটা একটু নেগলেক্টেড হতো। তারপরে আপনাদের রিসার্চের ম্যাডাম তো খুব সুন্দর ক্লাস নিয়েছিলেন, ওই যে কয়েকটা মাত্র ভিডিও দিয়েছিলেন না, ওতে কিন্তু রিসার্চে ওখান থেকে কমন এসেছিল ভালোই। তারপর ডিআই হচ্ছে স্যারের যে ক্লাস ছিলেন, অদ্রিপ স্যারের যত সম্ভব, তাই না? বিদ্যানন্দ স্যার। বিদ্যানন্দ স্যার, হ্যাঁ, বিদ্যানন্দ স্যারের ওইগুলো আমি খুব ফলো করতাম, মাঝে মাঝে লাইভ ক্লাসও করতাম, আর ডিআইটা যাতে ঠিকঠাক হয়, আর প্র্যাকটিসও প্রতিদিনই একটু একটু করে করতাম। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটোই একসঙ্গে চালিয়ে বেশ বেশ। এইভাবেই আমার। আচ্ছা, তুমি একটা কিছু বলতে যাচ্ছিলে, গত বছর আমি কিছু বলেছিলাম বা এরকম কিছু একটা। হ্যাঁ স্যার, ভুলে গেলাম কথাটা, ওই কথা বলতে গিয়ে। যাই হোক, আগামী দিনে সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই কামনা করি। সত্যি কথা বলতে আজকে জয়শ্রীদের মতো ট্যালেন্টেড এবং যারা খাটতে পারে নিজের স্বপ্নের জন্য, তাদের কাউকেই হয়তো বসে থাকতে হতো না যদি পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা ঠিক থাকতো। বছর বছর এসএসসি এসএলএসটি হতো, যদি পরিস্থিতি ঠিক থাকতো, নিজের মেধাকে প্রমাণ করবার সুযোগ থাকতো, আজকে এই চোখের জল ফেলতে হতো না। আজকে এই চোখের জল শুধু জয়শ্রীর একার নয়, সারা বাংলার অগণিত বিএড, এমএড, ডিএলএড, নেট পাস করা ছাত্রছাত্রীর। তারা নিজের মেধাকে দেখানোর সুযোগ পাচ্ছে না, শুধু ওই সংসারের বাসন মেজে ঘর ঝাড় দিয়ে সংসার ঘর কন্যা করেই তাদের জীবন অতিবাহিত করছে। হ্যাঁ স্যার, ভগবানের সবসময় কাছে। এটাই মনে হতো যে হ্যাঁ, পড়াশোনাটা তাহলে কি জন্য করলাম, সেই যদি ওই কাজগুলোই করবো, পড়াশোনার কোনো প্রয়োজন ছিল না, তাই না? ঠিক, একদমই তাই, একদমই তারপর তাই। বাড়িতে সত্যি বলতে কি হাজবেন্ড তো, মানে এই বয়সে এসে পড়াশোনা করছি বলে, মানে মাঝে মাঝে এত কথা শুনতে বলে, তুমি যদি যোগ্য হতে এতদিনে কিছু না কিছু পেয়ে যেতে, মানে ঠিক তোমার সেই কথা। যোগ্যতা নেই, এটাই মানে মানে এই খুব কথাগুলো। স্বাভাবিক পরিস্থিতিটা, তো কেউ বুঝতে পারছে না পশ্চিমবঙ্গের যে আজকে প্রায় 10 থেকে 12 বছর পশ্চিমবঙ্গের যে একটা অন্ধকার একটা মানে যুগ চলছে, অন্তত মেধাবীদের জন্য, এটা কিন্তু কেউ বোঝে না। সবাই শুধু ওই যে তোর দ্বারাই কিছু হলো না এটাই বলতে থাকে, কিন্তু এটা কেউ বলে না যে আসলে তুই তো নিজেকে প্রমাণ করার সুযোগটাই পেলি না। যাই হোক, এই যে ঈশ্বর। কথাগুলো না স্যার, আপনাদের ইনস্টিটিউশন থেকে এই কথাগুলো পেয়েছি, সেই জন্যই না ঘুরে দাঁড়ানো, মানে এটা সাহসটা পেয়েছি। মানে একদম। যে যাই বলুক না কেন, এইগুলো ওই কথাগুলোকে পাত্তা দিতাম না, আপনি তো সবসময় বলবেন যে একেবারে। আপনারা একবার, হ্যাঁ আমার মনে পড়লো আপনার কথাটা, যে আপনি বলতেন যে ওই যে সংসার করেও আপনি যে যোগ্য সেইটুকু অন্তত প্রমাণ করুন। এই যে এই এস্টেট, বিহার এস্টেটের কথা বলছেন,
বাইরে চাকরি করতে যেতে দেবে না সেটা ঠিক আছে, আপনি পরীক্ষাটা তো দিন যে আপনি পাশ করতে পারেন, আপনিও একটা টিচার হওয়ার যোগ্য, সেই প্রমাণটা করে তারপর যা করেন করবেন। ঠিক, একদমই আমিও তাই। সে আমি আজও সেটা বলবো যে আপনি চাকরি পেয়ে ছেড়ে দিন, সেটা আলাদা কথা, কিন্তু প্রমাণ করে দেখান যে আপনিও পারেন, এটাই সব থেকে বড় কথা। থ্যাংক ইউ জয়শ্রীকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি বেলুড়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে, সম্বর্ধনার মঞ্চে কথা হবে। ঠিক আছে, এবার অবশ্যই হাজবেন্ডকেও সঙ্গে করে নিয়ে এসো, ঠিক আছে, সেও দেখুক, আশা করি সেও গর্ব অনুভব করবে, এটুকু বলতে পারি। বেশ, ধন্যবাদ, ভালো থেকো, লড়াই চালিয়ে যাও, ভগবান মুখ তুলে চেয়েছে, একের পর এক হয়েছে, প্রথমে সেট হলো, অ্যাডমিশন টু পিএইচডি হলো, এস্টেট হলো, নেট হলো, এবার পথ খুলেছে, তালা খুলেছে, এবার খুলতেই থাকবে, এটাও মিলিয়ে নিও। সামনে অনেক এসএসসিটা আছে, ওটাও চেষ্টা করবো, চেষ্টা করো, সেটার জন্য হবে, পড়াশোনা চলছে। আমি আশাবাদী তোমাকে নিয়ে, ঠিক আছে, হবে, অবশ্যই হবে, ঠিক আছে। ভগবান আছেন ওই তো পেছনে, কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছেন, বাঁশি বাজাচ্ছেন, তো তোমার জন্য তিনিও বাঁশি বাজাবেন, চিন্তা নেই, পথ প্রশস্ত করে রেখেছেন। যাই হোক, ভালো থেকো, সব সময় সাথে আছি, হ্যাঁ, স্যার। পাশে আছি, ধন্যবাদ।